আহা কি দারুণ উঠছে। শুভ সন্ধে বলে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আর সকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মেঘে ঢেকে গেছে না? সকালবেলাটা না শেয়ার করে আমি সন্ধে থেকেই তোমাদের মানে ব্লগটা শেয়ার করছি। দিনের বেলাটা আগের দিন ব্লগে দিয়ে দিয়েছি, আর তারপরে সন্ধে থেকে রাত পর্যন্ত আমি যা করেছি সেগুলো আজকের ব্লগে দিচ্ছি। তবে এই ব্লগটা পেতে তোমাদের অনেক দেরি হয়ে যাবে, কারণ আমি বাড়িতে ছিলাম না বলে ভিডিও ছাড়তে পারিনি, ব্লগটা দিতে পারিনি। তা দেখো, আমি সন্ধে মানে একটু অন্ধকার হওয়ার পরে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে যখন এই দেখছি যে চাঁদটাকে, অসম্ভব সুন্দর লাগছিল, হালকা হালকা মেঘে ঢেকে গেছে। এইটা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে এই ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে, তোমাদের দেখতে কেমন লাগছে জানাবে। কারণ সকালবেলার বা যে রোদের তাপ সেটা না দেখিয়ে সন্ধেবেলার এই চাঁদটা মেঘলা মেঘলা, মানে মেঘের মধ্যে থেকে ভেসে আসছে যে চাঁদটা, খুব সুন্দর লাগছে দেখতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি কি করছি। অসম্ভব সুন্দর লাগছে। এখন মেঘটা চলে গেছে, সরে গেছে, সেই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। এবার আবার নিচে চলে আসলাম ছাদ থেকে। এই যে এই রান্নাঘরের অবস্থাটা দেখে নাও। একবার মানে সকালবেলা এই জায়গাটা পরিষ্কার করেছি, কিচেনটা পুরোটাই, এগুলো পুরোটা পরিষ্কার করেছি, এই যে ইয়েগুলো। এবার এখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নেব, নিয়ে আমি আবার তোমাদের সামনে আসছি। টিস্যুগুলো পেতে নেব, আর এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে গুছিয়ে তোমাদের সামনে আবার আসছি। আর এই দেখো, সকালে এটা পরিষ্কার করতে গেলাম, গিয়ে এই গ্যাসটা মনে হয় আর জ্বলছে না। এই দেখো, এটা কোনো স্পার্কই করছে না। এই দেখো এইটা করছে, এই দেখো চিক চিক করে লাইটগুলো জ্বলছে, এটাও তাই হচ্ছে, কিন্তু এটা স্পার্কও করছে না, গ্যাসও জ্বলছে না। কিছু পরিষ্কার করতে গিয়ে কিছু হলো কিনা জানি না। এই দেখো এটা জ্বলে যাচ্ছে, আবার এটাও জ্বলে যাচ্ছে, দেখো, কিন্তু এইটা জ্বলছে না। কি হলো বুঝতে পারছি না। কল করা হলো, এখন দেখা যাক কখন আসে। আজকে তো আর আসবে না, আবার কালকে। তাহলে দেখতে থাকো, আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তা ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে ঘুরে এসে তারপর বিকেলের কাজটা শুরু করে দিয়েছি। তো দেখো, আমি বিকেল মানে অনেকটাই বিকেল না, এটা সন্ধে লেগে গেছে, বেশ অনেকটাই সন্ধে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা 7:30 বেজে গেছে। আমি বাসনগুলো গুছিয়ে পরপর একে একে সমস্ত কাজগুলো সেরে তারপর কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আবার ছাদে যাব। ছাদে গিয়ে বসতে আমার ভীষণই ভালো লাগে, কারণ এই সন্ধে থেকে যে হাওয়াটা দেয়, এই হাওয়াটা অদ্ভুত সুন্দর, নামতে ইচ্ছে করে না। আর মানে হাওয়াতে বসলে যতক্ষণ নিচে থাকি ততক্ষণ প্রচণ্ড গরম, নিচের ঘরগুলোর ভেতরে হাওয়া ঢোকে না। হ্যাঁ, যদি ঠাকুর ঘরের জানলাটা খুলে দেওয়া যায় তাহলে অসম্ভব হাওয়া আসে। আবার জানলাটা খুলেও দেওয়া হয় অনেক সময়, কিন্তু সেই আবার যদি সামনের দরজাটা খোলা থাকে তবেই হাওয়াটা পাস করে, তবেই হাওয়াটা আসে ভালো। কিন্তু দরজাটা খোলা না থাকলে, শুধু জানলা খোলা থাকলে সেই পরিমাণ হাওয়া আসে না, আর আসলেও ডাইনিং পর্যন্ত আসে না। এবার যতক্ষণ নিচে থাকবো ততক্ষণ গরমে কষ্ট পাওয়া, ফ্যান চালিয়ে রাখতে হবে। সেই কারণে আবার এই ঘরের মধ্যে সারাদিন গরমে থাকতেও ভালো লাগে না, একটু তো বাইরে বেরোতে ইচ্ছেই করে। সেই কারণে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি ছাদে চলে যাই, এই কাজগুলো সেরে ছাদে চলে যাই। আর তারপরে অনেকক্ষণ পর ছাদে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে নিচে এসে খাওয়া দাওয়া সারি, গোপালকে শোয়াই, এই সমস্ত কাজ যেগুলো থাকে সেগুলো সেরে তারপরে আমরা শুই। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যা যা রাখার তাই তাই রেখে, তার মানে যেখানে যা রাখতে হবে সেগুলো, খাবার যেগুলো বেঁচে থাকলো সেগুলো ফ্রিজে রাখা, এই সমস্ত কাজগুলো থাকে খাবার খাওয়ার পরে। সেই সমস্ত কাজগুলো সেরে তারপরে শুই আমরা। কিন্তু এখন যা সময়
ভাত তো খেতে ইচ্ছে করছে না, অন্য কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না। এখন বেশিরভাগ শরবত সবারই ইচ্ছে করছে সেগুলোই। আর বিভিন্ন চ্যানেলে দেখছি বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ধরনের স্যালাড, হালকা পাতলা যে সমস্ত খাবার সেগুলোই সবাই মানে খাওয়া দাওয়া করছে, সেগুলোই শেয়ার করছে। তো এই ব্যাপারগুলো দেখছি, খুব ভালো লাগছে এগুলো দেখে। নিজেরাও চেষ্টা করছি খাবার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই ছাতুর শরবত নাহলে দইয়ের শরবত এগুলো খেয়েই মানে অর্ধেক দিন কেটে যাচ্ছে। দুপুরে ভাত খেতে বসে তো মানে কোনো রকমভাবে সবজি সেদ্ধ তো খাওয়াই যাচ্ছে না। ভাতটা যে খাবো সেটা যে কী দিয়ে খাবো সেটা ভাবতে ভাবতেই মানে ভাত খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, খাওয়া পেটে ঢুকছে না। যদিও বা খেতে বসছি, ওই একবার হয়তো মুখে নিচ্ছি, ব্যাস জল খেতে খেতে পেট ভরে যাচ্ছে, উঠে চলে আসছি। এই রকম চলছে দিন রাত, শুধু আমার নয়, এটা প্রত্যেকের। তা প্রত্যেকেরই এই অবস্থা চলছে, কিচ্ছু করার নেই, এইভাবেই চলতে হবে। আমাদের হাতে তো আর প্রকৃতি নয়। প্রকৃতি যদি আমাদের হাতে থাকতো তাহলে হয়তো কত কি হয়ে যেত বলো। এরা যদি মানুষ হতো তাহলে বোধহয় মার দাঙ্গা শুরু হয়ে যেত। কিন্তু যেহেতু হাতের নাগালের বাইরে, আমাদের হাতের মধ্যে কিছু নেই, সেই কারণে আর এই ব্যাপারটা মানে কিছু মনে হচ্ছে না। কিন্তু এই পরিমাণ গরম ভোগ করিনি। কৃষ্ণনগরে আসার পর গরম ছিল, প্রচণ্ড গরম ভোগ করেছি, কিন্তু এখানে আসার পরে এতটা গরম সত্যি আমি মানে অসহ্য গরম, সহ্য করতে পারছি না। আর বহরমপুরে থাকতেও আমি এত গরম ভোগ করিনি, তখন তো এসি ছিল না, তো এমনি হাওয়াতেই দিন কাটিয়ে দিয়েছি, সারা দিন সারা রাত দিব্যি ঘুমিয়েছি, কোনো ব্যাপার ছিল না। আবার কৃষ্ণনগরে এসে যখন সহ্য করতে পারলাম না, আর রাতের পর রাত ঘুম হচ্ছে না অতিরিক্ত গরমে, তখন এসিটা নেওয়া হলো। কিন্তু সে আর কতক্ষণ, আমার তো পার্লার ছিল, আমি তো পার্লারে চলে যেতাম, সেখানে তো আর এসি টেসি কিছু ছিল না, সেখানে তো এমনি ফ্যান চালিয়েই থাকতাম, কিন্তু এই পরিমাণ গরম বুঝতে পারতাম না। এখানে এসে যে পরিমাণ গরম ভোগ করছি সেই পরিমাণ গরম বুঝতে পারতাম না। সেই গরম থাকলে হয়তো পার্লারে গিয়েও আমি থাকতে পারতাম না। কি জানি, যত দিন যাচ্ছে তত গরমের পরিমাণ বাড়ছে। কিন্তু মানুষ দেখছি বেরোচ্ছেও, সবই করছে। রাস্তায় যখন ওপরে বারান্দায় জামা কাপড় মেলতে উঠছি, তখন দেখছি যাদের দরকার ট্রেন যাচ্ছে, ট্রেন থেকে লোক নামছেও। একদম যে লোক নামছে না বেরোচ্ছে না তা নয়, তবে হ্যাঁ একদম প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না। নিচে গেলে দোকানপাট বেশিরভাগই বন্ধ দেখছি, মানে হয়তো 9টার সময় খুললে আবার 12টায় বন্ধ করে দিচ্ছে, খুলে রাখতেও পারছে না। সবজিও তাই, কিছুক্ষণ খুলে রাখছে, মুদিখানা সবজি বেশিক্ষণ খুলে রাখতে পারছে না। ভেবেছিলাম যে ডাব খাবো, নিচে গিয়েছিলাম ডাবের জন্যে, কিন্তু সেখানেও ডাব পাইনি, মানে ডাবও বোধহয় আসছে না একদম। আর যেগুলো ছিল একদম ছোট্ট ছোট্ট একটু একটু ডাব, তাই 60 টাকা 70 টাকা করে দাম বলছে। তা ফোন করলাম, বললাম যে না, অত দাম দিয়ে ডাব আনতে হবে না। তা আজকে একটা আইসক্রিম খেয়েছি, আমার খাওয়াও মানে উচিত না, কিন্তু কি করব, কিছু করার নেই, খেয়ে ফেলছি। ঠান্ডা জিনিস দেখলেই খেয়ে ফেলছি, ঠান্ডা জল দেখলে খাচ্ছি। এত ঠান্ডা জল আমরা কোনো বছর খাইনি, কোনো বছর আমরা ফ্রিজে রাখা জল খাইনি গরমে। লোকজন আসলে জল ফ্রিজে রাখতাম, রেখে তারপরে বের করে সেই জল খেতাম। কিন্তু সেই জল মানুষকে দিয়ে শরবত করে দেওয়া হতো, বা মানুষকে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো তারা যদি চাইতো। কিন্তু আমরা ফ্রিজে জল কখনো রেখে খাইনি। এবছর প্রথম আমরা এইভাবে ফ্রিজে জল রেখে খাচ্ছি, এই বছরই প্রথম। মানে হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি এবছর প্রথম আমরা ফ্রিজে জল এইভাবে রেখে খাচ্ছি, জল মিশিয়ে খাচ্ছি, না হলে খেতে পারছি না। আর আমি জল একবারে মানে খেতে শুরু করলে অন্তত হাফ লিটার কি তার বেশি, প্রায় 1 লিটার জল একবারে খেয়ে ফেলি। তা জানি না এটা ঠিক না ভুল, হয়তো ভুলও হতে পারে এতটা জলের পরিমাণ একবারে খাওয়া। ওই অল্প অল্প করে জল খেতে পারি না, যখনই পিপাসা পাই যখনই জলটা নিয়ে বসি তখন একবারে অনেকটা জল খেয়ে ফেলি। তো এটা আমার স্বভাব। আর অল্প অল্প করে জল ঢোকে ঢোকে যে জল খাওয়া, সেটা আমি খেতে পারি না। অনেকটা করেই জল ঘন্টায় ঘন্টায় খেয়ে ফেলি। 3-4 লিটার জল তো খাওয়া হয়েই যায়, তার বেশিও কোনো দিন হয়ে যায়। এটা আমার অভ্যাস। আর গরমের কথা বলছো, এইভাবে যদি গরম থাকতো, এত গরম যদি থাকতো, তাহলে বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে পারতাম না। কারণ বাপের বাড়িতে বলেছিলাম এর আগের ভ্লগে, যে আমার মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন মানে কারেন্ট আসে আর কি, কারেন্ট নেওয়া হয়, কানেকশান আসে বাড়িতে, কানেকশানটা নেওয়া হয়। তো তখন একটা ঘরে একটাই ফ্যান ছিল,
তো সেইভাবেই দিন কাটতো আমাদের। তারপর তো বেশি দিন বাপের বাড়িতে থাকিনি, খুব অল্প দিন থেকেছি মাধ্যমিকের পরে। দিয়ে শ্বশুরবাড়িতে চলে আসলাম। শ্বশুরবাড়িতে এসে এত লো ভোল্টেজ, ওদের ফ্যানই ঘুরতো না, একদমই ফ্যান ঘুরতো না। তা স্টেবিলাইজারের সঙ্গে ফ্যান লাগিয়ে নেওয়া হতো। আর সেই ফ্যান বড় তার দিয়ে, এক্সটেনশন কর্ড দিয়ে, বড় তার দিয়ে একটা টেবিল ফ্যান ছিল, সেটাকে ছাদে তুলে নেওয়া হতো। তখন আমাদের ওপরে ঘর আমরা করিনি তখনও, একটাও ঘর। নিচে ঘর ছিল, নিচে থাকা যেত না। পুরো বাড়ির সবাই, শুধু আমরা একা নই, আশেপাশের বাড়ির লোকজনও দেখতাম ছাদে চলে গেছে। ছাদে গিয়ে যেটুকু হাওয়া লাগতো, সেইটুকু হাওয়ার সঙ্গে ওই টেবিল ফ্যানটাকে স্টেবিলাইজারের সঙ্গে লাগিয়ে ওইখানেই বসা হতো। ওখানেই বুবাইকে পড়ানো হতো, ছাদে বসে বসেই বুবাইয়ের কাকুকে পড়ানো হতো। দুজন একসঙ্গে ওখানে পড়তে বসতো, ওই ছাদেই পড়তো। তা দুজনকেই পড়াতো বুবাইয়ের বাবা। আমিও পড়াতাম, আমি বুবাইকে পড়াতাম, আর বুবাইয়ের কাকুকে বুবাইয়ের বাবা পড়াতো। তা এইভাবেই দিনগুলো আমাদের কাটতো। কিন্তু এতটা গরম যদি থাকতো তাহলে নিশ্চয়ই এভাবে থাকতে পারতাম না। কিন্তু এখন যে পরিমাণ গরম পড়ছে, সেই পরিমাণ গরম সেই সময় পড়তো না। তা শুধু সারাক্ষণ ধরে গরমের গল্প করে তো লাভ নেই। গরমও পড়বে, শীতও পড়বে, বর্ষাও আসবে, সবই পরপর হবে। তা বৈশাখ মাসে কালবৈশাখী কবে হবে জানি না। আগে যেটা হতো, ছোটোবেলায় দেখতাম যে বৈশাখ মাস পড়লেই কালবৈশাখী হতো, ঝড় হতো। একবার আমাদের বাড়িতে নারকেল গাছ ছিল 3টে বড় বড়, বাপের বাড়ির কথা বলছি, বড় বড় 3টে নারকেল গাছ ছিল। তা বৈশাখ মাস হলেই কালবৈশাখী ঝড় হতো। আমরা যখনই ঝড় উঠতো তখন ওই যেহেতু নারকেল গাছ ছিল 3টে, সেহেতু আমি, বোন, মা, বাবা 4জনে মিলে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে জেঠিমাদের বাড়িতে চলে আসতাম। জেঠিমাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পড়ে। তা অতিরিক্ত ঝড়ে ওই গাছ ভেঙে ঘরের ওপর পড়বে, বা ঘরটা যদিও মানে 3 বর্গার 20 বর্গার ঘর ছিল, কিন্তু তবুও ঘরের ওপরে যদি ওই নারকেল গাছ ভেঙে পড়ে ঝড়ে, তাহলে সে ঘরের আর কিছু থাকবে না। সেই কারণে আর প্রচুর নারকেল ছিল গাছে, হতো আর কি, প্রচুর। 3টে গাছে প্রচুর নারকেল হতো। আর গাছগুলো বহুদিনের পুরনো ছিল, আমরা পুরনো বাড়িই কিনেছিল আমার বাবা, সেই জন্য গাছগুলো বহুদিনের পুরনো ছিল। তা এই যে একটা মানে ঘটনা আর কি। একবার আমরা ওরকম অতিরিক্ত ঝড় আসছে, মেঘ উঠেছে, দিয়ে আমি বাবা আর বোন 3জনেই চলে এসেছি। আর মাকে বারবার বলা হলো, মা বলল যে আমি ঝড়টা থামুক, আমি কাপড়টা কেচে, মারবার বিকেলে গা ধোয়া কাপড় কাচা অভ্যাস ছিল। তা বিকেলে বললাম আমি গা ধুয়ে কাপড়টা কেচে আমি যাচ্ছি। ব্যাস গা ধুয়ে উঠতেই আমরা জেঠিমাদের বাড়ির জানলা দিয়ে দেখছি প্রচণ্ড ঝড় উঠেছে। মা আর আসতে পারলো না। আর ওই ঝড়ে একটা নারকেল গাছ মরমর করে ভেঙে পড়ে গেল। আর বাবা এই বাড়ি থেকে চিৎকার করছে, গাছ পড়ে গেল, ঝড়ে গাছ পড়ে গেল, তোর মা আছে, কী হচ্ছে? এই চিৎকার করতে করতে আমরা তো ওই অবস্থাতেই ছুটলাম। ছুটে গিয়ে দেখি মার দিকে কারোর তাকানোর ব্যাপার নেই, রাস্তার লোক, পাড়ার লোক এসে যে যেমন পারছে নারকেল কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তা আমার এক জেঠতো দাদা, বড়দা, যে বাড়িতে আমরা চলে আসতাম আর কি, জেঠিমাদের বাড়ি, ওটা আমাদের জেঠতো দাদা বলে মনে হতো না, নিজেরই দাদা মতনই, মানে সেই রকমই আমাদের ব্যবহার ছিল, একসঙ্গে থাকতাম আমরা ভাই বোনরা। তা সেই বড়দা গিয়ে সেও কিছু নারকেল কুড়াতে লাগলো। তারপর মাও ঘর থেকে বেরিয়ে এসে, মা তখন কাপড় ছাড়ছিল, দিয়ে মা সেই কাপড়টা চেঞ্জ করে এসে, ভেজা কাপড় চেঞ্জ করে মাও দরবর করে বেরিয়ে এসে, আমরা যাওয়ার আগে দেখছি মা আর বড়দা দুজনে মিলে নারকেল কুড়িয়ে ঘরে নেওয়া শুরু করে দিয়েছে। আর সেই নারকেল গাছ ভেঙে আমাদের নিজেদের বাড়িতে পড়েনি, পাশের বাড়িতে গিয়ে পড়েছে। পাশের বাড়ির পায়খানার একটা কোণা ভেঙে গিয়েছিল, সেটা আবার পরে সারিয়ে দিতে হলো। তারপরে আবার পরের দিন লোক ডেকে সেই গাছ কাটানো হলো। সেই গাছটা কাটানো হলো, তারপরে আস্তে আস্তে আবার লোক ডেকে বাকি যে 2টো গাছ ছিল সেই গাছ দুটো কাটিয়ে ফেললো। বাবা বলল, না, এ গাছ রেখে লাভ নেই, এ গাছ আর রাখবো না, কখন কার মাথায় পড়বে, কি হবে, আবার আমার দণ্ড যাবে, আমি আর রাখবো না বলে সেই গাছ দুটো কাটিয়ে ফেললো। তো প্রচুর নারকেল ছিল, প্রচুর নারকেল খাওয়া হয়েছে। আর সেই সঙ্গে মেথি, নারকেল গাছের একদম ওপরে সে কচি জায়গাটা, কোন জায়গাটাকে বলে আমি জানি না, সেই মেথি হয়, ওই জায়গাটা খেতে খুব মিষ্টি লাগে। তা ওটাও আমরা খুব খেয়েছি যখন ওই গাছগুলো কাটা হলো। তারপরে মানে যাই হোক, এইভাবেই আমাদের বাড়ির 3টে নারকেল গাছ কাটা পড়ে গেল। তারপরে আবার লাগিয়েছিল নারকেল গাছ।
ছোট ছোট নারকেল গাছ দুটো লাগিয়েছিল, সেও সেই দরজার পাশ দিয়ে লাগিয়েছিল। সেও ওই রকম দরজা দিয়ে বেরোতে ঢুকতে গেলে নারকেল ধপধপ করে মাথায় পড়তো। তা আমাদের বাড়ির মাটিটা কীরকম ছিল জানি না, নারকেল গাছগুলো খুব সুন্দর হতো, ঝটঝট করে বড় হয়ে যেত। পুরো কিচেন একদম পরিষ্কার, একদম গুছিয়ে ফেললাম। এই বার্নারটার জন্য আবার হয়তো কালকে লোক আসবে, এসে এগুলো আবার তুলবে, আমাকে আবার গোছাতে হবে, কিন্তু কিছু করার নাই, লোককে নিয়ে আসতেও হবে, এটা ঠিকও করতে হবে। এখানে যা ছিল কাপ টাপ সব নিয়ে করে ফেললাম, ধুয়ে ফেললাম। এই দেখো কাপগুলো এখানে ধুয়ে রেখেছি, কিন্তু এগুলো এই কাপগুলো তুলে রাখবো। আর এই দেখো এই জায়গাটা একদম চকচকে করে ফেললাম, আমি বললাম না হারপিক দিয়ে, আর এইটা প্যারিওয়ার দিয়ে করলাম, কলটা প্যারিওয়ার দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এই যে এটা পরিষ্কার করে ফেললাম, সমস্ত কিছু গুছিয়ে। আর এই জায়গায় শুধু বাসন এই কটা নামানো আছে, আর রাতে যা খাওয়া দাওয়া হবে যা হবে সব নামবে আস্তে আস্তে। এই দেখতে থাকো। যেটা বলছিলাম যে আমাদের বাড়ির গাছে মানে বাড়ির মাটিটা মনে হয় ভীষণ ভালো ছিল, কারণ যে গাছই লাগাতো সেই গাছই খুব ভালো হতো। আর একটা ব্যাপার ছিল যে নারকেল গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যেত, প্রচুর নারকেলও হতো, মানে বেশ ভালো ব্যাপার ছিল। তারপর সেই নারকেল গাছ দুটোও মানে কাটিয়ে ফেললো, কারণ ওই ধপধপ করে দরজার সামনে দিয়ে বেরোতো, বাড়িতে কেউ আসতো বা যেত, সেই সময় নারকেল পড়তো, সেই কারণে সেই গাছগুলো কাটিয়ে ফেললো। এখন আর আমার বাপের বাড়িতে কোনো নারকেল গাছ নেই। আম গাছ ছিল বিশাল বড়, সেই হনুমানের অত্যাচারে আম গাছও কাটিয়ে ফেললো। এখন লেবু গাছ আছে একটা, আর বেল গাছ ছিল সেটাও কাটা হয়ে গেছে। তো এইরকম আর এখন আর সেরকম গাছ নেই, কিছু অল্প কিছু ফুলের গাছ আছে। এই তা ওই মানে বাড়িতে থাকতাম, এত মানে বুঝতে পারতাম না। আস্তে 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 বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি গেলাম, সেখানে গিয়ে কাজ, আর যতই যাই হোক এত কাজও তো করতে হতো না, বাপের বাড়িতে তো কোনো কাজ করতে হতো না, যা কাজ মাই করতো। তারপর শ্বশুর বাড়ি গিয়ে কাজ, প্রথম কথা কাজের ধরন বুঝতাম না। তারপর শীত গ্রীষ্ম বর্ষা এক এক সময় এক এক রকম পরিবেশ, সেখানে বাড়িতে একরকমভাবে থাকতাম, সেখানে গিয়ে আর এক রকমভাবে থাকা। এইভাবে থাকতে থাকতে সব কিছুই অভ্যস্ত হয়ে গেলাম। শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো সবই সব কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে গেলাম। তা মানুষ এই রকমই, আর মেয়েরাও বোধহয় এরকমই হয়। সত্যি আমার বাবা যে কথাটা বলতো যে মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখা যায় সে পাত্রের আকার ধারণ করে, সত্যিই তাই। কিভাবে থাকে বাপের বাড়িতে একটা মেয়ে, কিভাবে থাকে, আর সেই মেয়েটা ঠিক শ্বশুর বাড়িতে এসে আবার কিভাবে থাকতে শুরু করে দেয়। মেয়েরাই মেয়েদের কষ্ট বোঝে, এই কষ্টটা যে বাপের বাড়ি ছেড়ে চলে আসা, এটা যে কি সেটা মেয়েরাই বুঝবে, তাছাড়া আর কেউ বোধহয় বুঝবে না। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘরের অনেক কাজ করে ফেললাম। তারপর সন্ধে একদম রাত্রিবেলায় গোপালকে শুইয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে আমাদের খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সামনে এসে আমি ব্লগটাকে শেষ করব। তো মশারিটা টাঙিয়ে নিই, প্রতিদিনকার নিয়ম, প্রতিদিনকার ভালো লাগা, প্রতিদিনের ভালোবাসা। মেঘাকে বলেছি একটা দুটো জামা নিয়ে আসতে, আমি যদি বাজারে যাই তাহলে আমি নিয়ে আসবো, আর কালকে ব্লাড টেস্ট করতে দিতে যাব, ব্লাড টেস্ট করতে গিয়ে যদি দোকানে পাই আর কি তাহলে নিয়ে আসবো, না হলে ওদেরকেই বলবো, ওরাই নিয়ে আসবে। মেঘা বেশ ভালো কিনতে পারে জামাগুলো, দেখে দেখে মাপটা হিসাব করে, আমি চোখে দেখেও মাপটা ঠিক আন্দাজ করতে পারি না, ও বেশ ভালো মাপ আন্দাজ করতে পারে। দেখো শুইয়ে দিলাম, মশারিও টাঙিয়ে দিলাম। আমার মশারি খাট বিছানাটা আমার এত পছন্দ হয়েছে গোপালের, খুবই পছন্দ হয়েছে, বেশ সুন্দর করে শোয়ানো, মশারি টাঙিয়ে দেওয়া, আবার মশারিটা চারদিক দিয়ে গুজে দেওয়া, মানে একটা সুন্দর অন্যরকম অনুভূতি মনের মধ্যে কাজ করে, বেশ ভালো লাগে। তো দেখো কি সুন্দর করে শুইয়ে দিলাম মশারি টাঙিয়ে দিয়ে। তোমাদের যাদের বাড়িতে আছে, যারা যারা এরমভাবে শোয়াও, তারা জানো যে কেমন লাগে শোয়াতে, মানে অনুভূতিটা কেমন হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমার এই অনুভূতিটা ছিল না, গোপাল নেওয়ার পর থেকে আমার এই জিনিসটা হয়েছে। যখন থেকে গোপাল বাবাজিকে নিয়ে এসেছি তখন থেকে আমার মনে হয়েছে যে কবে আমি খাট নেব, কবে আমি ওকে খাটে এইভাবে মশারি টাঙিয়ে শোয়াবো। তোমাদের আমি বলেওছি যে খাটটা আমি নেব। আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে, সেগুলো একে একে তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে। ইচ্ছেগুলো আগে একে একে পূরণ হোক। মশারির ভেতর থেকে ওকে একটু দেখিয়ে দিলাম, এই দেখো, ঠিক আছে কেমন সুন্দর ঘুমাচ্ছে। দুদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছি, এদিকে একটা বালিশ, আর এই দেখো পেছনে পায়ের পেছন দিকটায় একটা বালিশ দিয়ে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও
ঘুমাচ্ছে। এবার আমরা যাব, আমরা আমাদের সব কিছু সেরে শুয়ে পড়ব। শুভরাত্রি। তোমরা দেখলে আমি সন্ধে থেকে রাত পর্যন্ত কি কি করলাম। সন্ধে থেকে গ্যাসে যেগুলো আগে গ্যাস পরিষ্কার করে ঠিক করে রেখেছিলাম, কিন্তু বাকি ছিল বাসন গোছানো, গ্যাসের ওপরে টিস্যু পাতা, যেগুলো যেগুলো কাজ বাকি ছিল সেগুলো করলাম। তারপরে ছাদে গেলাম, ছাদ থেকে এসে গোপালকে শোয়ালাম, খাওয়া দাওয়া হবে এবার, মানে এটার পরে খাওয়া দাওয়া। তাই এগুলো সেরে, সমস্ত সেরে আমি এখন মানে শুতে যাব। তা এগুলো সব মানে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়াটা শেয়ার করিনি, শুধু শোয়ানোটাই শেয়ার করলাম। আজকে রাত্রে আমি ভাতই খেয়েছি, কারণ কালকে সুগার টেস্ট করাতে যাব, ব্লাড টেস্ট, তো সুগারগুলো টেস্ট করাবো, সেই কারণে আজকে রাত্রে ভাতই খেলাম। 11টায়, হ্যাঁ ওই রকমই হবে, কটার সময় খেলাম সেই টাইমটা হিসাব করে রাখতে হবে, গিয়ে আবার সেই টাইমটা বলতে হবে, বলে তারপরে কালকে মানে ব্লগ করতে পারবো কিনা, ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না। আজকে মানে আজকে রেডি করে রাখলাম, আজকেরটা কালকে পাবে তোমরা, কিন্তু তারপরের দিন পাবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ কখন ফিরবো তার উপরে নির্ভর করছে। তো সেই কারণে এইটুকুই করলাম, এইটুকুই শেয়ার করলাম। তা দেখলে আমি শুইয়ে দিলাম গোপালকে, দুদিন শোয়াতে পারিনি, আজকে বেশ সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে শুইয়ে দিলাম। যদি পারি কালকে আসার সময়, কালকে যখন যাব ব্লাড দিতে আসার সময় ওর জন্য দুটো পাতলা জামা যদি নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ একই জামা রেগুলার পরাচ্ছি তো আমার ভালো লাগছে না, সেই কারণে পাতলা জামা কিছু নিয়ে আসলে ওকে পাতলা কিছু পরিয়ে রাখবো। তাহলে আজকে শুভরাত্রি বলে ব্লগটা এখানেই শেষ করব। আর আমি ছাদে গিয়ে কিছু চাঁদ উঠেছে সুন্দর, সেই চাঁদের মানে একটু ভিডিও করেছি, ওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, দেখতে পাবে। তা দেখো কেমন লাগে আমার ব্লগটা, তোমরা সবাই দেখো আমার ব্লগগুলো পরপর দেখতে থাকো। যারা পুরনো ব্লগগুলো দেখোনি তারা পুরনো ব্লগগুলো দেখে নিও, দেখো ভালো লাগবে। অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, অনেক কষ্ট করে ব্লগ তৈরি করি তোমাদের দেখার জন্যে। যদি দেখার সময় না হয় তোমরা চালিয়ে রেখে দিও, সাউন্ডটা দিয়ে চালিয়ে রেখে দিলেও তো শুনতে পাবে কথাগুলো কি কি বলছি। আর ভালো ভালো কমেন্ট করো, তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আর কমেন্টগুলোর জন্য আমি ভিডিও করতে এত উৎসাহ পাচ্ছি যে এতটা শরীর খারাপ, আমি বেমালুম ভুলেই যাচ্ছি যে আমার শরীরটা ঠিক নেই। শুধু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যে মনে হচ্ছে না আবার ব্লগ করি, আবার ব্লগ দিই, একটা মানে একদিন না আসতে পারলে তোমাদের সামনে খুব খারাপ লাগে। তো সেই কারণে আসলাম, ভিডিও করলাম, দিলাম। আর তাছাড়া আমার তো নিজেরও দরকার প্রত্যেক দিন ভিডিওটা দেওয়া, প্রতিদিন না দিলে তোমরা তো বুঝতে পারবে না, একদিন স্কিপ হয়ে গেল, সেই কারণেও দেওয়া, সব দিক থেকেই দেওয়া, আমার নিজেরও দরকার, তোমরাও ভালোবাসছো, সব মিলিয়ে আমি ব্লগ করছি, দিচ্ছি। আর সেই জন্যই এখনো টিকে আছি, এখনো করে যাচ্ছি, তোমাদের কাছে থেকে উৎসাহ পাচ্ছি বলেই করে যাচ্ছি। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার ব্লগ দেখো, আমাকে ভালো লাগলে শেয়ার করে দিও, ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো, আর সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।